রহমানির রাহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলা ক্লাসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুজ্জামান। প্রতিনিয়ত আমি বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে তেমন একটি বিষয় আমি দেখাবো। আশা করি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি আপনারা ভালোভাবে নিচ্ছেন। এছাড়া মাধ্যমিক, নিবন্ধন, বিসিএস সহ এবং ভর্তি পরীক্ষার জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। আসলে যে বিষয়টি আমি দেখাবো, আমি গত কয়েকটি টিউটোরিয়ালে সন্ধি থেকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল বিগত 10 বছরে সেটা দেখানোর চেষ্টা করেছি। আজকে সমাজ থেকে 2009 থেকে 2019 অর্থাৎ 10 বছরের যে বিগত প্রশ্নগুলো এসেছিল বিভিন্ন পরীক্ষায় সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। আসলে বিষয়টি সবার জন্য গুরুত্বপূর্ণ। আপনারা শেষ পর্যন্ত ক্লাস দেখবেন, লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আশা করি ক্লাসটি ভালো লাগবে। তাহলে চলুন আমরা সমাজ থেকে যে প্রশ্নগুলো বিগত 10 বছরের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল সেগুলো আমি দেখানোর চেষ্টা করব, ব্যাখ্যা এবং সমাধান সহ। ঠিক আছে, তাহলে চলুন কি কি প্রশ্নগুলো এসেছিল আমরা সেগুলো দেখি। সমাজ থেকে 2009 থেকে 2019। ঠিক আছে, এই যে সমাস অংশ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল ধারাবাহিকভাবে আমি সাল ওয়াইজ সেগুলো দেখানোর চেষ্টা করব। আজকে আমি দ্বন্দ্ব, দ্বিগু, অব্যয়ীভাব, হ্যাঁ, এই তিনটা সমাস থেকে 2009 থেকে 19 পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে সেগুলো ব্যাখ্যা এবং সমাধান দেব। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে দেখা যাক 2009 সালে কি প্রশ্ন এসেছিল। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমি সমাস, সন্ধি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গিয়ে ধারাবাহিকভাবে আমি টিউটোরিয়াল করব। আমি আগে প্রশ্নগুলো সমাধান দিচ্ছি যাতে আপনারা সাময়িক হলেও প্রশ্নগুলো সম্পর্কে একটু আইডিয়া বা ধারণা নিতে পারেন যে কিভাবে প্রশ্নগুলো আসে এবং কোন প্রশ্নগুলো আসে সেগুলো আপনারা বেশি বেশি গুরুত্ব দেবেন। আমি সমাসের সংজ্ঞা, কাকে বলে, কত প্রকার, কি কি শ্রেণী বিভাগ সহ আলাদা টিউটোরিয়াল করব, সেগুলো দেখবেন। আজকে আমি প্রশ্ন সমাধান দেখাচ্ছি যে 2009 থেকে 2019 পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে সেটা দেখাচ্ছি। তাহলে প্রথম প্রশ্ন ছিল 2009 সালে, আমি এই তিনটা সমাসের মধ্যে দেখাচ্ছি। প্রথম প্রশ্ন ছিল কোনটি অলুক দ্বন্দ্ব। দেখেন কোনটি অলুক দ্বন্দ্ব সমাস, সংক্ষেপে এটা লিখলাম। এখন দ্বন্দ্ব, আমরা জানি যে দ্বন্দ্ব সমাস হতে গেলে দুই পদের অর্থটা প্রাধান্য পায়, অর্থাৎ পূর্ব এবং পরপদে অর্থ প্রাধান্য পায়। আর অলুক কথাটার অর্থ হচ্ছে লোপ পায় না। কি লোপ পায় না? বিভক্তি চিহ্ন লোপ পায় না। এটা সমসমান পদে এবং সমস্ত পদে বিভক্তি লোপ পাবে না, অর্থাৎ বিভক্তি চিহ্নটা থেকে যাবে। বিভক্তি আবার কি? শব্দের শেষে অতিরিক্ত যে চিহ্নগুলো থাকে, বর্ণ বা বর্ণ সমষ্টি থাকে, সেটা হচ্ছে বিভক্তি। তাহলে বিভক্তি যে দ্বন্দ্ব সমাসে ওঠে না সেটা অলুক দ্বন্দ্ব। উত্তরে ছিল দেখেন ঘরে বাইরে। আমি যদি ব্যাসবাক্য করি তাহলে দেখেন ঘরে ও বাইরে। দেখেন ঘরে এবং বাইরে, এখানে পূর্বপদ হচ্ছে ঘর, পরপদ হচ্ছে বাইরে। এই দুইটা হচ্ছে পূর্ব এবং পরপদ। দেখেন দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য হচ্ছে পূর্ব আর পরপদ দুই পদের সমান গুরুত্ব থাকবে। এখানে ঘর এবং বাইরে, ঘরে এবং বাইরে দুইটা জিনিস সমান বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে সমান গুরুত্ব রয়েছে এবং মাঝখানে দেখেন সংযোজক হিসেবে ও আছে। আমি যদি আর দিতাম তাও হইতো, এবং দিতাম তাও হইতো। তাহলে দ্বন্দ্ব সমাসের মাঝখানে ও এবং আর এই তিনটি সংযোজক দিতে হয় এবং ওটা নির্ণয় করার সময় উঠে যাবে। এবং দেখেন মূল শব্দ যদি ঘর হয় তাহলে ঘরের সাথে একার আছে। মূল শব্দ যদি বাহির হয় তাহলে অতিরিক্ত একার আছে, বাইরে, বাহির থেকে এ। তাহলে দেখেন এই এটা হচ্ছে বিভক্তি, ওই এটা সমস্ত পদে রয়ে গেছে। তাহলে সমস্ত পদে রয়ে গেছে, এটা আবার দ্বন্দ্ব সমাস। তাহলে এটা কোন দ্বন্দ্ব? বিভক্তি না উঠলে সেটার নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব। এই বিভক্তিটা দুই জায়গায় থেকে যাবে, এটা সমস্ত পদেও থাকবে আবার সমসমান পদেও থেকে যাবে। তাহলে অলুক দ্বন্দ্ব হচ্ছে দ্বন্দ্ব সমাসের সমস্ত পদে এবং ব্যাসবাক্যে বিভক্তি ওঠে না, থেকে যায়। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন কি এসেছিল 2009 সালে? দেখেন আসছিল সপ্তর্ষি কোন সমাস। হ্যাঁ, আমরা দেখেন এখানে তিনটা সমস্যা সমাধান দেব। যে তিনটা সমাস থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেটার সমাধান নিচ্ছি। তাহলে এই তিনটার মধ্যে দেখেন একটা সমস্যা আছে দ্বিগু সমাস। দ্বিগু সমাসের বৈশিষ্ট্য হচ্ছে পূর্বপদে একটা সংখ্যা থাকে, পরপদটা প্রধান হয় এবং শেষে সমাহার, সমষ্টি বা সমান এই তিনটা চিহ্নের যে কোনোটা আসে। আমি আগে ভাঙি, দেখেন সপ্তঋষির সমষ্টি বা সমান দিতে পারেন, সমাহার দিতে পারেন। তাহলে দেখেন 7 জন ঋষি মিলে হয় সপ্তর্ষি। ঠিক আছে, সপ্তর্ষি, সপ্ত মানে দেখেন 7,
পূর্বপদে একটা সংখ্যা আছে। দ্বিগু সমাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে পূর্বপদে সংখ্যা থাকবে আর পরপদ প্রধান হবে। দেখেন 7 প্রধান না ঋষি প্রধান, মেন কথা এখানে ঋষি কিনা, সেই ঋষিটা 7 জন হোক 8 জন হোক বা অনেক হোক সেটা পরের কথা। তাহলে ঋষি পরপদ এটা প্রধান এবং এটা সমস্ত অর্থে বেশি বোঝাতে, একসাথে বোঝাতে, মিলন বোঝাতে আমরা তিনটা শব্দ ব্যবহার করি, সেটা হচ্ছে সমষ্টি বা সমান বা সমাহার। তাহলে পূর্বপদের সংখ্যা থাকতেছে, পরপদ এখানে ঋষি প্রধান এবং শেষে সমাহার সমষ্টি সমান থাকলে সেটা কি হয়? দ্বিগু সমাস হয়। তাহলে সপ্তর্ষি ছিল দ্বিগু সমাস, এটা দ্বিগু সমাস। তাহলে সংখ্যা থাকলে যদি পরপদে অর্থ প্রাধান্য পায় তাহলে দ্বিগু হবে, আর যদি পরপদে অর্থ প্রধান না হয়, সংখ্যা আছে কিন্তু দ্বিগু হবে না, ওটা বহুব্রী হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনারা এটা খেয়াল রাখবেন। এবার দেখেন 2010 সালে যে প্রশ্নগুলো এসেছিল, কি কি প্রশ্ন এসেছিল এই তিনটা থেকে দেখি। প্রথম আসছিল সমাস কত প্রকার। 10 সালে প্রথম প্রশ্ন ছিল সমাস কত প্রকার। আপনারা জানেন যে সমাস এবং কারক দুটাই হচ্ছে 6 প্রকার করে। সমাস কত প্রকার যদি থাকে 6 প্রকার, মোট কয় প্রকার 6 প্রকার, প্রধানত কয় প্রকার 6 প্রকার, যদি থাকে মূলত কয় প্রকার, সেই মূলতর ক্ষেত্রে একটু পার্থক্য আছে। মূলত থাকলে 4 প্রকার। কারণ আমি যখন সমাস বিস্তারিত পড়াবো তখন কিন্তু এই বিষয়টা বলবো। মূলত বলতে এখানে কোন সমাসের কোন পদের অর্থ প্রাধান্য পায় সেই অনুযায়ী সমাস 4 প্রকার। অনেক ব্যাকরণবিদ বলেছেন দ্বিগুকে কর্মধারয় এবং কর্মধারয়কে তৎপুরুষের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, সেই হিসেবে পদ প্রধান অনুযায়ী সমাস 4 প্রকার, সেটা হচ্ছে মূলত। আর প্রধানত বা মোট বা কত প্রকার সেটা থাকবে 6 প্রকার। তাহলে এটার উত্তর হচ্ছে 6 প্রকার। ঠিক আছে, 10 সালের পরের প্রশ্ন দেখেন, কোনটি অব্যয়ীভাব সমাস? পরীক্ষা আসছে, কোনটি অব্যয়ীভাব সমাস? শিক্ষার্থী বন্ধুরা, অব্যয়ীভাব সম্পর্কে একটু ধারণা দিই। অব্যয়ীভাব মানে অব্যয়ের ভাব রয়েছে এমন। তাহলে পূর্ব পদে প্রথমে অব্যয় দিয়ে কি কি শব্দ গঠন হয় বা কোন অব্যয় দিয়ে শব্দ গঠন হয়? আমরা জানি যে বাংলা ব্যাকরণের 4টি বিষয় রয়েছে অব্যয়। দেখেন, এক হচ্ছে উপসর্গ, এক হচ্ছে অনুসর্গ, এক হচ্ছে বিভক্তি, আরেকটা হচ্ছে প্রত্যয়। এই 4টা জিনিস হচ্ছে অব্যয়। অব্যয়ের কাজ কি? যে পদকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, অর্থাৎ অব্যয় হচ্ছে বাক্য বা শব্দ গঠনে সাহায্য করে। আমরা যদি ইংরেজিতে বলি কনজাংশন বা ইন্টারজেকশন, সেগুলো হচ্ছে এই 4টা। এর মধ্যে কোন অব্যয়টা শব্দ গঠনের জন্য আগে বসে? আমরা ইংরেজিতে পড়ে থাকি প্রিফিক্স। প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ, অর্থাৎ প্রি মানে পূর্বে, পূর্বে বসে। শব্দ গঠনের জন্য যে অব্যয়টা পূর্বে বসে সেটার নাম হচ্ছে কি? উপসর্গ। তাহলে এই অব্যয়ীভাব সমাসের একটা জিনিস খেয়াল করতে হবে, পূর্ব পদে উপসর্গ থাকে, কারণ একমাত্র উপসর্গটাই শব্দের আগে বসে কি অর্থ প্রকাশ করে, এবং এই উপসর্গটার কোনো অর্থ নেই, এই 4টার কোনো অর্থ নেই। অব্যয় মানে যার কোনো অর্থ নেই, আলাদা করে ভাঙলে অর্থ বোঝায় না। তাহলে দেখেন কোনটি অব্যয়ীভাব সমাস? অ্যান্সারে ছিল অনুতাপ। এখন পূর্বপদে যে উপসর্গ থাকবে এটা বুঝবেন কি করে? মূল শব্দটা বিচ্ছিন্ন করার পরে আগে যদি কোনো অংশ থাকে, শব্দ বা শব্দাংশ, বর্ণ বা বর্ণের সমষ্টি থাকে, ওইটা উপসর্গ। তাহলে মূল শব্দ দেখেন তাপ, আমরা বুঝতেছি এখানে তাপ হচ্ছে মূল শব্দ। অতিরিক্ত হিসেবে অনু একটা আছে, এই অনুটা হচ্ছে উপসর্গ। আমরা অনুকে যদি আলাদা ভেঙে লিখি বা আলাদা লিখি তাহলে কোনো অর্থ হয় না, তাহলে পূর্বপদে উপসর্গ বসে। একটি জিনিস খেয়াল রাখবেন, যে সমাসের পূর্বপদে উপসর্গ থাকে সেটাই মূলত অব্যয়ীভাব সমাস, এবং ওই অব্যয়ের অর্থটা এখানে প্রাধান্য পায়। ঠিক আছে, এটা গেল। তারপরে দেখেন পরের প্রশ্ন কি ছিল পরীক্ষা ছিল, কোনটি দ্বিগু সমাস? শিক্ষার্থী বন্ধুরা আপনারা খেয়াল করবেন কোনটি দ্বিগু সমাস। এখানে অ্যান্সার গুলো ভুল ছিল। ঠিক আছে, অনেকে অ্যান্সার করছে কি, দেখেন সেতার, আরেকটা ছিল একরোখা। আমরা একটু আগে জানলাম যে দ্বিগু সমাসের পূর্ব পদের সংখ্যা থাকে, এই দুইটা পদের সংখ্যা ছিল, শব্দের সংখ্যা ছিল 1 এবং সে মানে 3। ঠিক আছে, তাহলে এই দুইটার মধ্যে উত্তর হওয়ার কথা ছিল, কিন্তু এই দুইটাই দ্বিগু সমাস না, কারণ এখানে পরপদ বোঝাচ্ছে না, আবার সমাহার সমষ্টি সমানও বোঝাচ্ছে না। আমি যদি এটাকে বলি সেতারের সমান, সে মানে 3, 3 তারের সমান হলেই সেতার হয় না, সেতার মানে একটা বাদ্যযন্ত্র। তাহলে এখানে 3ও বোঝাচ্ছে না, তারও বোঝাচ্ছে না, ভিন্ন একটি অর্থ বোঝাচ্ছে, আবার সংখ্যা আছে। আবার দেখেন একদিকে রোখে যে, এক রোখা, এক ও না রোখাও না, এক রোখা মানে যে এক গুয়েমি। ঠিক আছে,
একদিকেই চলে, এরকম না, একও না রোখাও না। তাহলে দেখেন এখানে কোনো পদের অর্থ বোঝাচ্ছে না, আবার সমান দিলেও মিলতেছে না। এখানে হবে তিন তার আছে যার বা সে তার যার, তাহলে এগুলো ভৌবরি হবে, আসলে উত্তর ছিল না, ঠিক আছে। কিন্তু বলা হয়েছে দ্বিগু সমাস কোনটি, অনেকে এটা আনসার করছে, অনেকে এটা আনসার করছে, ঠিক আছে। এখানে আসলে উত্তর ছিল না, সঠিক উত্তরটা। পরের প্রশ্ন দেখেন, বেমানান কোন সমাস? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখেন মূল শব্দ হচ্ছে মানান, অতিরিক্ত কি আছে? বে। আমরা জানি যে পূর্ব পদে যদি কোনো অতিরিক্ত চিহ্ন থাকে সেটাকে বলি অব্যয় বা উপসর্গ। এই যে বে একটা উপসর্গ আছে, ঠিক আছে, ফার্সি উপসর্গ বে। তাহলে পূর্ব পদে উপসর্গ থাকা মানে কি? সেটা অব্যয়ীভাব সমাস, কারণ উপসর্গ এক ধরনের অব্যয়। আমরা যদি এটা ভাঙি তাহলে মানানের অভাব, তাহলে অভাব অর্থে অব্যয়ীভাব সমাস হয়। এটা ভাঙলে এটা হবে মানানের অভাব, যে মানে নিতে পারে না, অভাব রয়েছে। এবং বেটা হচ্ছে উপসর্গ, পূর্বপদে উপসর্গ থাকা মানে সেটা অব্যয়ীভাব সমাস, ঠিক আছে। এই হচ্ছে 10 সালের প্রশ্ন। এরপরে দেখেন 11 সালে কি প্রশ্ন এসেছিল এই তিনটা সমাস থেকে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব? শিক্ষার্থী বন্ধুরা, আপনারা খেয়াল করবেন দ্বন্দ্ব সমাস 11 প্রকার, আমি পড়ানোর সময় বলবো, টিউটোরিয়াল করার সময়। দ্বন্দ্ব সমাস 11 পর, এর মধ্যে দেখেন দ্বন্দ্ব সমাসের একটা শ্রেণী দেওয়া হয়েছে হাট বাজার। আমি যদি এটা বানি হাট ও বাজার, দেখেন হাট এবং বাজার এর মধ্যে কি পার্থক্য রয়েছে? সামান্য পার্থক্য রয়েছে। যেমন হাট হচ্ছে সপ্তাহে নির্দিষ্ট দিনে বসে, আর বাজার হচ্ছে প্রতিদিন বসে, কিন্তু দুই জায়গায় কিন্তু কেনা বেচা হয়, দুইটা কিন্তু সমান কাজ করে। হ্যাঁ, হাটেও কেনা বেচা হয়, বাজারেও কেনা বেচা হয়। তাহলে দ্বন্দ্ব সমাসের মধ্যে একটি সমাস আছে, সেটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। তাহলে এটা সমর্থে, সমার্থে, কোন অর্থে? সম অর্থে, সমযোগ অর্থে, সমার্থে। তাহলে সমার্থক দ্বন্দ্ব হচ্ছে হাট বাজার। পরের প্রশ্ন দেখেন, কোনটি দ্বিগু সমাস? পরীক্ষায় আসছে কোনটি দ্বিগু সমাস? উত্তর ছিল কি? চৌরাস্তা। আমরা জানি যে পূর্ব পদে যদি কোনো সংখ্যা থাকে, সংখ্যা বোঝাবে, চৌ মানে 4, দেখেন আমরা দেখেই বুঝতেছি। এবং চৌ এবং রাস্তা, এখানে কোনো একটা পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, রাস্তা। মেন কথা রাস্তা কেনা, সেটা 4 রাস্তা হোক, 3 রাস্তা হোক, 2 রাস্তা হোক, পরের কথা। তাহলে কোনো পদের অর্থ বোঝাবে, পূর্ব পদে সংখ্যা থাকবে, তাহলে সেটা দ্বিগু হবে। আর কোনো পদের অর্থ যদি না বোঝায়, সংখ্যা থাকে, তাহলে বহুব্রী হবে, ঠিক আছে। তাহলে চৌরাস্তার সমাহার, এটা যদি ভাঙি তাহলে এটা উত্তর ছিল চৌরাস্তা, এটা হচ্ছে দ্বিগু সমাস। পরেরটা দেখেন, পরের প্রশ্ন আসছে কোনটি দ্বন্দ্ব সমাস? কোনটি দ্বন্দ্ব সমাস? আমরা জানি যে দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য কি? দ্বন্দ্ব সমাসের যে দুইটা পদ থাকে সেই দুই পদের সমান অর্থ বহন করে, অর্থাৎ পূর্ব এবং পরপদ প্রধান, মাঝখানে সংযোজক একটা থাকে, সেই সংযোজকটা উঠে যায়। সেই সংযোজকটা কি? ও এবং আর, ঠিক আছে। এর মধ্যে যে উত্তরটা ছিল সেটা দেখেন, এটা অনেকেই ভুল করে। হ্যাঁ, দম্পতি। দেখেন দম, অথবা আমরা যদি দম না দিই জায়া দিতে পারি, জায়া ও পতি, ঠিক আছে। দম এবং জায়া এই দুটার অর্থ হচ্ছে স্ত্রী, আর পতি মানে স্বামী। দেখেন স্বামী আর স্ত্রী মিলেই কিন্তু দম্পতি হয়। তাহলে স্বামী আর স্ত্রী এই সমাসের দুই পদের অর্থটাই প্রাধান্য পাচ্ছে, তাহলে দম্পতি, এটা দ্বন্দ্ব সমাস ছিল। উত্তর শেষ। 12 সালে কি প্রশ্ন এসেছিল আমরা একটু খেয়াল, যে পদে সমাস হয়, যে পদে সমাস হয় তার প্রত্যেকটি কি বলে, ঠিক আছে। এটা হচ্ছে সমাসের আনুষঙ্গিক একটা প্রশ্ন। বলা হয়েছে যে পদের সমাস হয়, আমরা সমাস নির্ণয় করতে গেলে যতগুলো পদ দেব সেই পদগুলোকে বলছে কি হয়, যে পদের সমাস হয় তাকে কি বলে। দেখেন মা ও বাবা, যে পদের সমাস হয়, তাহলে মা বাবা নির্ণয় করতে আমার এখানে মা এবং বাবা লাগছে, তাহলে এই দুটো হচ্ছে সমসমান পদ। আর এই সবগুলোকে মিলে একসাথে বলে ব্যাস বাক্য, আর এটাকে বলে সমস্ত পদ। তাহলে যে পদে এই যে সমস্ত পদকে বোঝাতে এখানে মা এবং বাবা লাগে, এটা হচ্ছে সমসমান পদ, ঠিক আছে। এটা পরীক্ষা আসছে। তাহলে দেখেন পরবর্তী প্রশ্ন কি আসছে, আমরণ। আমরণ আসছে কোন সমাস?
শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করেন, মূল শব্দ হচ্ছে মরণ, অতিরিক্ত কি আছে আ। আমরা জানি যে পূর্বপদে অতিরিক্ত কিছু যদি থাকে, শব্দের পূর্বে যদি অতিরিক্ত কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি থাকে সেটাকে বলি কি আমরা উপসর্গ। কারণ উপসর্গ এক ধরনের অব্যয়, তাহলে এটা অব্যয়ীভাব সমাস। এটা বাংলা কি হবে? মরণ পর্যন্ত। ঠিক আছে, অব্যয়ীভাব। তাহলে এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস বুঝতে হলে প্রথমত বুঝতে হবে পূর্বপদে কোনো উপসর্গ আছে কিনা, অব্যয় আছে কিনা। তাহলে এখানে দেখেন মরণ মূল শব্দ, অতিরিক্ত আটা আছে, আটা একটা উপসর্গ। ঠিক আছে, উপসর্গ থাকলে সেটা অব্যয়ীভাব সমাস হয়। এরপরে দেখেন 2013 সালে কি প্রশ্ন এসেছিল আমরা একটু দেখি। তত্ত্বে কোনটি হঠাৎ অর্থে অব্যয়ীভাব সমাস? কোনটি হঠাৎ অর্থে অব্যয়ীভাব সমাস? হঠাৎ মানে যে কোনো সময়ে হয়ে যাবে, অথবা সামান্য বা অল্প বা কিছু, এটা হলেও কিন্তু উত্তরটা হবে। উত্তর ছিল দেখেন আরক্তিম। প্রথমত বলছে অব্যয়ীভাব কি, তারপরে বলছে হঠাৎ অর্থে। এটাকে বাংলা কি হয়? ঈষৎ রক্তিম। এই ঈষৎ মানে আসলে সামান্য বা অল্প, অল্প রক্তের মতো হলে সেটা হচ্ছে আরক্তিম হয়। যেহেতু হঠাৎ দেশে এটাই উত্তরটা কাছাকাছি ছিল, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, তারপরে দেখেন পরের প্রশ্ন, উপকথা কোন সমাস? উপকথা মূল শব্দ দেখেন কথা, অতিরিক্ত আছে উপ। আমরা জানি যে পূর্ব পদে সবসময় উপসর্গ বসে, তাহলে উপসর্গ এক ধরনের অব্যয়, তাহলে এটা অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব ভাঙলে কি হবে? দেখেন কথার সদৃশ, কথার মতো আরেকটা কথা হলে সেটা হচ্ছে উপকথা। ঠিক আছে, তাহলে এটা অব্যয়ীভাব সমাস। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, পূর্বপদে যদি উপসর্গ থাকে, আর যেহেতু উপসর্গ এক ধরনের অব্যয়, এই জন্য এটা অব্যয়ীভাব সমাস। নিরামিষ কোন সমাস? দেখেন নি যোগ আমিষ, যদি এটা ভাঙি নি যোগ আমিষ, তাহলে মূল শব্দ হচ্ছে আমিষ, অতিরিক্ত কি আছে নি। আমরা জানি যে পূর্বপদে উপসর্গ বসে, উপসর্গ যেহেতু অব্যয়, এই জন্য এটার নামই আছে অব্যয়ীভাব সমাস, এটাও অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, নিরামিষ কোন সমাস? অব্যয়ীভাব। কিভাবে ভাঙবো দেখেন, এটা ভাঙা আসে নাই, আমিষের অভাব, তাহলে অভাবত্বে নিরামিষ অব্যয়ীভাব সমাস হয়েছে। তাহলে এগুলো আমরা খেয়াল করব। ঠিক আছে, পরের প্রশ্ন দেখেন 13 সালে বেশ কিছু প্রশ্ন এসেছে, আমরা সেটা দেখছি। দেখেন শতাব্দী, শতাব্দী কোন সমাস? শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই তিনটা সমাসের বৈশিষ্ট্য মোটামুটি পারছি, যে দ্বন্দ্ব সমাসে দুই পদে অর্থপ্রদান থাকবে, দ্বিগু সমাসে সংখ্যা থাকবে, অব্যয়ী সমাসে উপসর্গ থাকবে। তাহলে দেখেন শত একটা সব সংখ্যা, তাহলে সংখ্যা থাকলে সেটা দ্বিগু হয়, এবং অব্দ মানে বছর, শত বা অব্দ দুইটার যে কোনো একটা অর্থ বোঝাচ্ছে, এখানে অব্দের অর্থ বোঝাচ্ছে, তাহলে পরের পদে অর্থ প্রাধান্য পায়, শেষ পদে সমাহার সমষ্টি সমান থাকে। এটা যদি ভাঙি, শত অব্দের সমষ্টি, দেখেন মিলে গেছে। অব্দ এখানে প্রধান, মেন কথা বছর কিনা, 100 বছর, 500 বছর, 200 বছর, সেটা পরের কথা। তাহলে এটা হচ্ছে মিলে গেল, এটা হচ্ছে দ্বিগু সমাস। ঠিক আছে, দ্বিগু সমাস মানে পূর্বপদে সংখ্যা থাকবে, পরপদটা প্রধান হবে, আর শেষে সমষ্টি, সমাহার বা সমান, এই তিনটা শব্দের যে কোনোটা থাকবে। তাহলে এই হচ্ছে আমার 13 সালের প্রশ্ন। এরপরে দেখি 14 সালে কি প্রশ্ন এসেছিল সেটা দেখছি। 14 সালে প্রথম প্রশ্ন ছিল সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? খেয়াল করেন, রীতি মানে নিয়ম, সমাসের যে নিয়ম পড়াচ্ছি আমরা, সেই নিয়মগুলো কোন ভাষা থেকে এসেছে একটা জিনিস, আর নিয়ম কানুন গুলো কম। ঠিক আছে, এই নিয়মগুলো বেশিরভাগই এসেছে তৎসম বা সংস্কৃত ভাষা থেকে। এই সমাসের রীতি তৎসম বা সংস্কৃত ভাষা থেকে আগত। দেখেন সমাসবদ্ধ পদের পরের অংশকে কি বলে? হচ্ছে সমাসবদ্ধ পদ, কারণ এই শব্দটা সমাসের নিয়মে গঠন হয়েছে, সমাসের নিয়মে গঠন হলে ওটাকে বলে সমাসবদ্ধ পদ। তাহলে এর পূর্ব অংশ একটা, পরের অংশ একটা, এটাকে পরের অংশ বলে নাম হচ্ছে পরপদ বা উত্তরপদ।
ঠিক আছে, পরপদ যদি না থাকে উত্তরপদ না পাবে। আর পূর্বের অংশের নাম হচ্ছে পূর্বপদ, পূর্বপদ, পরপদ বা উত্তরপদ। তাহলে সমাসবদ্ধ পদের পরের অংশকে বলা হয় পরপদ। আচ্ছা, তাহলে 14 সালে এই প্রশ্নগুলো ছিল। এখন দেখেন 15 সালে কি প্রশ্নগুলো ছিল, আমরা সেটা একটু দেখাই। জায়া ও পতি একটু আগে আমরা দিছি, সমান দম্পতি। বলছে সমাস করলে, আচ্ছা দম্পতিটা আসে না, বলছে যে জায়া ও পতি সমাস করলে কি হয়, অর্থাৎ এটা ভেঙে দিয়ে আছে সমস্ত পদ কি, মূল পদটা কি। তাহলে আমরা জানি যে দম্পতি, এবং মাঝখানে ও আছে, দুই পদে অর্থ প্রদান, তাহলে এটা দ্বন্দ্ব সমাস। এটা আসে নাই অবশ্য, শুধু আসছে যে এটা সমাস করলে কি হয়, সমাস করলে হবে দম্পতি। অনেক সময় এই জায়ার পতি দিয়ে মিলাতে যে সমাস হয় না, এই জন্য আলাদা একটা পদ। দেখেন দম্পতির সাথে জায়ার পতির সম্পর্ক আছে অর্থগত দিক দিয়ে, কিন্তু শব্দগত দিক দিয়ে দেখেন মিল নেই। জায়া আছে, এখানে পতি আছে, কিন্তু এখানে দম ও পতি আছে। এই জন্য অনেকে এটা ভুল করতে পারে, এই জন্য পদটা এভাবে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেখেন, এই সালে টেকনিক্যালি আরেকটা প্রশ্ন দেওয়া হয়েছে। দেখেন ওই প্রশ্নটাই লিখছে দম্পতি কোন সমাস। ঠিক আছে, তাহলে একই প্রশ্ন দুইটা ঘুরিয়ে ফিরিয়ে আসছে। আমরা একটু আগে ভাঙলাম জায়া ও পতি, আপনি যদি দেন দম ও পতি, একই কথা। ঠিক আছে, দম্পতি, তাহলে এই যে দুই পদে অর্থ প্রদান, মাঝখানে ও আছে, ওটা চলে গেছে, তাহলে এটা দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, দুই পদে অর্থ প্রাধান্য পাবে, মাঝখানে সংযোজক অব্যয় লোপ পেলে সেটা দ্বন্দ্ব সমাস হয়। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো এসেছিল 2015 সালে। এরপরে দেখেন 16 সালে কোনো প্রশ্ন আসে নাই, পরবর্তী পরীক্ষা হয়েছে 18 সালে। 18 সালে প্রশ্ন এসেছে কি প্রশ্ন, শৃঙ্খলাকে অতিক্রান্ত উচ্ছৃঙ্খল, বলছে এটি কোন সমাস। দেখেন আমরা এই তিনটার মধ্যে তো একটা অ্যান্সার হবে, কারণ আমি এই তিনটা সমাসের থেকে প্রশ্নগুলো দিচ্ছি। একটা জিনিস খেয়াল করবেন, মূল শব্দ আপনার সামনে যদি থাকে তখন দেখবেন, যদি সংখ্যা থাকে তাহলে হচ্ছে কি দ্বিগু। মূল শব্দ সামনে থাকলে যদি পূর্বপদে কোনো উপসর্গ থাকে সেটা অব্যয়ীভাব। আর যদি দুই পদের অর্থ, যদি দুইটা ভিন্ন ভিন্ন পদ থাকে এবং দুই পদের অর্থ ভিন্ন এবং একই হতে পারে, কিন্তু দুই পদের অর্থ যদি প্রাধান্য পায় তাহলে সেটা দ্বন্দ্ব সমাস। এখন দেখেন উচ্ছৃঙ্খল, এর মধ্যে কি সংখ্যা আছে? নাই। উদ, দেখেন এটাকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি, উদ্যোগ শৃঙ্খল, এটা হয় উচ্ছৃঙ্খল। দেখেন পূর্বপদে একটা উত আছে, এই উতটা কি? উতটা হচ্ছে উপসর্গ। উপসর্গ মানে এক ধরনের অব্যয়, তাহলে অব্যয় আছে মানে সেটা অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অব্যয়ীভাব। ঠিক আছে, তাহলে উচ্ছৃঙ্খল, উদ্বেল, এখানে কিন্তু উত উপসর্গটা এর সাথে একেবারে মিশে আছে। ঠিক আছে, ভাঙলে কিন্তু আবার উতটা বের হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। এটা পরীক্ষা আসছিল, একটা প্রশ্ন এসেছিল 2018 সালে। এবার দেখেন 19 সালে সর্বশেষ যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে, সেখানে সমাস শব্দের অর্থ কি? দেখেন সমাস অর্থ হচ্ছে সংক্ষেপণ অথবা মিলন অথবা এক পদীকরণ। সমাস দেখেন অনেকগুলো পদ মিলে একটা পদে পরিণত করা হচ্ছে, এই জন্যই বলছে এক পদীকরণ, বা অনেকগুলো পদ মিলে যাচ্ছে এই জন্য মিলন। আর যেহেতু পঙ্কে জন্মে, যে অনেকগুলো পদ মিলে একটা পদ হচ্ছে পঙ্কজ, এই জন্য সংক্ষেপ করা হচ্ছে, এই জন্য এর নাম হচ্ছে সংক্ষেপণ। উত্তরে ছিল সংক্ষেপণটা। ঠিক আছে, তিনটাই অ্যান্সার, কিন্তু প্রশ্নে এটা ছিল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সমাসের অর্থ। পরের প্রশ্ন ছিল উপকূল কোন সমাস। উপকূল কোন সমাস? আমি আলাদা টিউটোরিয়াল করব, তারপরে সংক্ষেপে আপনাদের একটু বোঝাতে পেরেছি হয়তো, যে পূর্বপদে যদি কোনো অংশ থাকে, মূল শব্দ বাদ দিলে আগে যা থাকে সেটা হচ্ছে উপসর্গ, আর উপসর্গ একটা অব্যয়, এই জন্য এটার নাম হচ্ছে অব্যয়ীভাব সমাস। দেখেন মূল শব্দ হচ্ছে কুল, অতিরিক্ত আছে উপ, উপটা কি? একটা উপসর্গ। উপসর্গ যে সমাসের পূর্বপদে থাকে সেটা অব্যয়ীভাব সমাস। তাহলে এটা ভাঙলে কি হবে? কুলের সমীপে। ঠিক আছে, সামীপ্য বা সমীপে অর্থে এটা অব্যয়ীভাব সমাস হয়েছে। ঠিক আছে, যেহেতু একটা অব্যয় আছে, অব্যয়ীভাব। ঠিক আছে, তাহলে উপকূল কোন সমাস? অব্যয়ীভাব। ভাঙলে কি হয়? কুলের সমীপে, কুলের নিকটে হলেই সেটা উপকূল। তারপরে দেখেন সর্বশেষ প্রশ্ন এসেছে, তেপান্তর
তেপান্তর কোন সমাস? দেখেন তে মানে কি? 3। তে মানে 3। আমরা জানি যে পূর্বপদে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা হয় দ্বিগু, 3 প্রান্তরের সমাহার বা 3 প্রান্তরের সমান, 3 প্রান্তরের সমষ্টি। তাহলে এই যে তি বা তে বা 3 বা তে প্রান্তরের সমষ্টি বা 3 প্রান্তরের সমষ্টি, সেটা যদি দেব তাহলে সেটা হবে দ্বিগু সমাস। তাহলে এই তেপান্তরটা ছিল দ্বিগু সমাস। সংখ্যা থাকলে পরপদ যদি বোঝায় তাহলে সেটা দ্বিগু সমাস হবে। সংখ্যা আছে, পরপদ বোঝাচ্ছে না, প্রধান বোঝাচ্ছে না, সমাহার সমষ্টি নাই, তাহলে দ্বিগু হবে না, সেটা বহুব্রী হয়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা 2009 থেকে 19 পর্যন্ত দ্বন্দ্ব, দ্বিগু এবং অব্যয়ভাব থেকে সমাস থেকে যে প্রশ্নগুলো এসেছিল আপনারা আসলে বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আমি অন্য একটি সমাস নিয়ে দেখাবো কি কি প্রশ্ন এসেছিল। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।